যেখানে যেখানে সতীপীঠ আছে সেখানেই কিন্তু একটি করে করে শিব মন্দির আছে। নমস্কার বন্ধুরা, গতকাল পৌষ মেলায় পিঠাপুলি তো ভালোই খাওয়া হলো, সাথে বাজারও কম হলো না। আজ আমরা বেরিয়ে পড়লাম রাঙামাটির দেশে। আমাদের ভুবনডাঙ্গার হোটেল শান্তিনিকেতন থেকে সকাল সকাল টোটোয় চেপে বেরিয়ে পড়লাম বোলপুর লাভপুর হাইওয়ের উপর অবস্থিত সতীর 51তম পীঠ দেবী কঙ্কালীতলায় মাকে দর্শন ও প্রণাম করতে। লাল মাটির রাস্তার দুপাশে তাল খেজুরের সারি, খেজুর গাছে দেখলাম সারি সারি ঝুলানো আছে মাটির হাঁড়ি, যা প্রাচীন বাংলার ঐতিহ্যকে মনে করিয়ে দিচ্ছিল। এরকম করতে করতে আমরা এসে পৌঁছালাম দেবী সতীর পীঠ কঙ্কালীতলায়। দাঁড়িয়ে আছে বীরভূমের একটা অন্যতম প্রধান সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে। আর আমার পিছনে যে জলাশয়টা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে পড়েছিল দেবী সতীর 51তম অংশ অর্থাৎ কঙ্কাল, এবং তারপর সেটা প্রস্তরে পরিণত হয়েছিল। এখন আমরা সেই দেবী কুণ্ডার সামনে রয়েছে। এখানে কিছু পাথর আছে যেগুলো 20 বছর পর পর সেখান থেকে তুলে নিয়ে পুজো করা হয় এবং পুজোর শেষে আবার সেখানে স্থাপন করে দেওয়া হয়। আর এখন এর সামনেই রয়েছে কঙ্কালীতলা মন্দির। আমরা যেখান থেকে ঢুকেছিলাম সেই জায়গাটায় শিব মন্দির রয়েছে, আর এটা হলো মায়ের মন্দির। বোলপুর শহর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে বোলপুর লাভপুর রোডের উপরে এই সতীপীঠ। কেউ বলেন কয়েকশো বছর আগে কোনো এক সাধু স্বপ্নাদেশ পেয়ে এই পীঠের অস্তিত্ব অনুধাবন করেছিলেন। আবার অন্য এক সাধক নাকি দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পীঠে পুজো শুরু করেন। এই পীঠকে সতীর শেষ পীঠ বা 51তম পীঠ বলা হয়, কারণ কঙ্কাল খসে যাওয়ার পরই মহাদেবের নাকি চৈতন্য ফিরে এসেছিল। সে কথা মাথায় রেখে এই পীঠের নাম ভক্তদের কথায় অনেক সময় চৈতন্য পীঠও বলা হয়। সম্প্রতি এই পীঠের জনপ্রিয়তা মানুষের কাছে ক্রমশ বেড়ে গেছে। কিছুদিন আগে পর্যন্ত এখানে খোলা বেদিতে দেবীর পুজো হতো, এখন সেখানে সুন্দর মন্দির তৈরি হয়েছে। যদিও এখানে কোনো দেবীর মূর্তি নেই, রয়েছে শ্মশানকালীর এক বড় বাঁধানো ছবি, যাকে দেবী রূপে পুজো করা হয়। এই সতীপীঠে দেবীকে কেউ বলেন দেবগর্ভা, কেউ বলেন রত্নগর্ভা। আর এখানে যে ভৈরব অর্থাৎ শিব রয়েছে তার নাম রুরু। চৈত্র সংক্রান্তিতে এখানে 3 দিন ধরে নানান উৎসবের মাধ্যমে দেবীর পুজো হয়। মা কঙ্কালীতলাকে প্রণাম করে আমরা রওনা দিলাম শিব মন্দিরের উদ্দেশ্যে। এখানে নাকি শিবভক্ত কাঞ্চিরাজ প্রথম কোপাই নদীর ধারে প্রতিষ্ঠা করেছিলেন এই শিব মন্দির। যেখানে যেখানে সতীপীঠ আছে সেখানেই কিন্তু একটি করে করে শিব মন্দির আছে। এটা ভৈরবের মন্দির বলা হয়। তো এখানেও আমরা এরকমই শিব মন্দিরের বাইরে এখন বসে আছি। চারপাশে তাল খেজুরের সারি, মাটির হাঁড়ি বাঁধা আছে খেজুর গাছে। ইচ্ছা করলো কোথাও একটু দাঁড়িয়ে খেজুরের গুড় কিনি। হ্যাঁ, অবশেষে সেরকম একটা জায়গারও আমরা পেয়ে গেলাম। আমরা পৌঁছে গেলাম সওদাগর গুড় ভাণ্ডারে। এখানে এসে যে শুধু গুড় কেনা তাই নয়, এখানে খেজুরের গুড় কিভাবে তৈরি হয়, খেজুরের গুড় থেকে পাটালি তৈরি পদ্ধতিগুলো আমরা চোখের সামনে দেখতে পেলাম।
যেগুলো আমরা শিলিগুড়িতে বসে দেখি না, সেই কারণে ব্যাপারটা আমরা যেমন শিখলাম তার পাশাপাশি ব্যাপারটা উপভোগও করলাম। আবার যাত্রা শুরু আমাদের। এবার আমাদের গন্তব্য রায়পুরের রাজবাড়ি। বীরভূম জেলার রায়পুরে বহু শতাব্দী ধরে সিনহাদের আবাসস্থল। বছরের পর বছর তারা সম্পত্তি হু হু করে বৃদ্ধি করে একসময় তারা এই ত্রিতল ভবন তৈরি করেন, যেখানে প্রায় 120টি কক্ষ ছিল। একেই বীরভূমের রায়পুরের রাজবাড়ি বলা হয়। এই সিনহাদের কৃতিপুত্র সত্যেন্দ্র প্রসাদ সিনহা সবথেকে বেশি প্রভাবশালী ছিলেন। তিনি বাংলার অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্তও হন। সেই হিসাবে এই ভবন আজ থেকে প্রায় 250 বছরের পুরনো। স্বাধীনতার পর 1951 সালে জমিদারি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় এবং এই প্রাসাদের রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে পড়ে। নিজেরা সম্পত্তির রক্ষণাবেক্ষণ না করতে পারায় আস্তে আস্তে প্রাসাদ ভেঙে পড়তে থাকে। এই পরিবারেরই কিছু উত্তরাধিকার এখানকার দামি কাঠ আসবাবপত্র বিক্রয় করা শুরু করে দেয়, ফলে বাড়িটি আরও তাড়াতাড়ি ধসে পড়ে। 1970 সাল নাগাদ এই বাড়িটিকে পরিত্যক্ত বাড়ি হিসাবে ঘোষণা করা হয়। এই প্রাসাদে মৃণাল সেনের খণ্ডার অনেক পরে, যেখানে ভূতের ভয় নামে চলচ্চিত্রের শুটিংও হয়েছিল। এখানকার পরিবেশের মধ্যে একটা অলৌকিক ভাব আছে বলে অনেক অলৌকিক তথ্যচিত্র নির্মাণে এই জায়গাটি ব্যবহার করা হয়। তবে এই ভবনের পাশে এই মন্দিরটি এখনও একই রকম বর্ণময় হয়ে আছে। তাই মনে হয় যদি উপযুক্ত যত্নে রাখা সম্ভব হতো, তাহলে আজ এই 250 বছরের পুরনো বাড়িটি হয়তো ধ্বংসস্তূপে পরিণত হতো না। রায়পুর রাজবাড়ি পার করে গ্রামের সরু কাঁচা রাস্তা বরাবর অজয় নদীর দিকে এগোতে এগোতে সন্ধ্যা নেমে আসে। তাল খেজুরের পাতায় সূর্যের রক্তিম আভা। একসময় আমরা অজয় নদীর বাঁধে এসে পৌঁছালাম। এক অদ্ভুত শান্ত স্নিগ্ধ গ্রাম্য পরিবেশ। অজয় নদী অনেকটাই দূরে, তাই আমার ক্যামেরায় ভালো ধরা দিচ্ছিল না, কিন্তু মুগ্ধ হলাম এই সুন্দর পরিবেশ দেখে। কখনো গাছের পাতার আড়াল থেকে তো কখনো সর্ষে ক্ষেতের উপর থেকে সূর্যাস্তের দৃশ্য চোখে এলো। না, কোনো কথা হবে না, আমার সঙ্গে আপনারাও সাক্ষী থাকুন এই সূর্যাস্তের। এরপরে আমরা ফিরে এলাম শহরের দিকে। সেখানে আমরা দেখব এক প্রাচীন মন্দির, যা সুরথেশ্বর শিববাড়ি নামে খ্যাত। আমরা এই মুহূর্তে আছি সুরথেশ্বর শিববাড়ির কাছে। আমাদের আজকের জার্নিটা শুরু হয়েছিল একটা মন্দির দিয়ে, কঙ্কালীতলা মন্দির দিয়ে। তারপরে আমরা বিভিন্ন জায়গা ঘুরে এখন আমরা একটা শিব মন্দিরে এসে আজকে জার্নিটা শেষ করছি। পুরাণে আছে সত্যযুগের রাজা সুরথ এখানে রাজত্ব করেছিলেন। তার রাজত্বকালে তিনি লক্ষ লক্ষ বলি দিয়েছিলেন। এই কারণে বোলপুর অতীতে বলিপুর নামে পরিচিত ছিল। পরে অতিরিক্ত বলির ফলে সৃষ্ট প্রেতাত্মার ভয়ে তিনি শিব পূজা শুরু করেন। এই কাহিনী থেকে এই জায়গার নাম হয় সুরথেশ্বর শিবতলা। বছরে 3 দিন এখানে বিশেষভাবে পালন করা হয় শিবরাত্রি, দুর্গাপূজা এবং শ্রাবণী উৎসব। পুরাণ অনুসারে রাজা সুরথ এখানে প্রথম বানলিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে এই শিবলিঙ্গের নাম হয় সুরথেশ্বর শিববাড়ি। রাঙামাটির দেশে বেড়াতে এসে আমাদের অভিজ্ঞতা কিন্তু খুব ভালো হয়েছে। আর সবচেয়ে ভালো লাগলো অজয় নদীর ধারে সূর্যাস্তটার দৃশ্য দেখতে। বোলপুরের
আরও কিছু ভিডিও নিয়ে ফিরে আসছি পরের পর্বে।